সুপ্রিয় শ্রোতা কৃষক কিষানী ভাই বোনেরা এবং আমাদের এই অনুষ্ঠান যারা শুনতেছেন বাংলাদেশ বেতার কক্সবাজারের 100.8 মেগাহার্টসে এবং বাংলাদেশ বেতার কক্সবাজারের ফেসবুক থেকে যারা লাইভ এই মুহূর্তে শুনতেছেন এবং দেখতেছেন আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। প্রিয় শ্রোতা কৃষক কিষানী ভাই বোনেরা, পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার এই পবিত্রতম দিনে আপনারা এই যে আমাদের এই অনুষ্ঠান শুনতেছেন, যারা এই অনুষ্ঠানটা শুনতেছেন আপনাদের জন্যই আজকে ফোন ইন প্রোগ্রাম পরিচালিত হবে। আজকের ফোন ইন প্রোগ্রামে যাদের মাছ নিয়ে সমস্যা আছে, মাছ চাষ করেন মৎস্যজীবী ভাই বোনেরা যারা আছেন, তাদের যদি কোনো সমস্যা থাকলে আপনারা প্রস্তুত থাকুন আমাদেরকে নির্দিষ্ট নাম্বারে ফোন দিয়ে পরামর্শ নেওয়ার জন্য। বরাবরের মতোই আপনাদের জন্য আমাদের এই স্টুডিওতে আপনাদের ফোন ইন প্রোগ্রামে আপনাদের প্রশ্নের পরামর্শ দেওয়ার জন্যে, উত্তর দেওয়ার জন্যে বিশেষজ্ঞ মহোদয়রা উপস্থিত থাকেন, সেটা কৃষি, মৎস্য কিংবা প্রাণী সম্পদের। আজকে আমরা মৎস্যজীবী যারা ভাই বোনেরা আছেন আপনাদের জন্য আলোচক মহোদয় উপস্থিত আছেন। আজকে আপনারা মাছ চাষ নিয়ে যাদের সমস্যা আছে তারা আপনারা প্রস্তুত থাকুন এবং আমাদেরকে নির্দিষ্ট নাম্বারে ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন। আমাদের নির্দিষ্ট নাম্বারটা আপনারা জানেন, আমি তারপরে বলতেছি 018127713333। এই নাম্বারে ফোন দিয়ে মাছ চাষের বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা পরামর্শ নিতে পারেন। আপনাদের পরামর্শের পাশাপাশি আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। কক্সবাজার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের মৎস্য আহরণ এবং মৎস্য চাষের রপ্তানিযোগ্য মাছের জন্য কক্সবাজার খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা, পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এলাকা। আজকের আলোচনার বিষয় রপ্তানিযোগ্য মাছের মান নিয়ন্ত্রণ ও বিপণন। হ্যাঁ, আমি একটু আগেও বলেছি যে মাছের জন্য কক্সবাজার খুবই প্রসিদ্ধ এলাকা, কারণ আমাদের দক্ষিণে আছে বিশাল বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর থেকে আমরা বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ আহরণ করি এবং সামুদ্রিক মাছ আমাদের প্রয়োজন চাহিদা পূরণ করে বাইরের দেশে আমরা রপ্তানি করি। আবার সামুদ্রিক মাছের কাছাকাছি উপকূলীয় এলাকায় আমরা চিংড়ি উৎপাদন করি। এই চিংড়ি, কাঁকড়া এবং ড্রাই ফিশ যেটা শুটকি, এগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করে থাকি। এই জন্য কক্সবাজার রপ্তানিযোগ্য মাছের জন্য একেবারে প্রসিদ্ধ একটা এলাকা। এই রপ্তানিযোগ্য মাছ আমরা কিভাবে মান নিয়ন্ত্রণ করতে পারি এবং বাইরের দেশে এটার বিপুল পরিমাণের অর্থ আমরা কিভাবে আরও সুন্দরভাবে আরও অধিক আনতে পারি, সেটা নিয়ে আজকে আলোচনা করব। যারা এই মৎস্যজীবী ভাই বোনেরা যারা আছেন, আপনারা এই যে আজকের এই যে কোনো সমস্যা থাকলে আপনাদের চাষাবাদের ক্ষেত্রে ফোন দিয়ে পরামর্শ নিতে পারেন। আজকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন তারাফদ সোহান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, সদর কক্সবাজার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, আমাদের আলোচনার বিষয়ের সাথে কক্সবাজারের কক্সবাজারের সাথে যাই, কারণ কক্সবাজারে মৎস্য যেগুলো চাষ করা হয় সেগুলোই মূলত রপ্তানিযোগ্য মাছ। অন্যান্য জায়গায় যেগুলো আমাদের এই যে মিঠা পানিতে যে মাছগুলো চাষ করা হয় সেগুলো অনেকটা রপ্তানিযোগ্য না। কিন্তু কক্সবাজারে যে চিংড়ি চাষ, কাঁকড়া, শুটকি এবং সামুদ্রিক মাছ মূলত আমরা রপ্তানি করে থাকি। এখান থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আমাদের দেশ পেয়ে থাকে এখান থেকেই। এখানে কি আমরা ধাপে ধাপে আলোচনা করব আমাদের প্রশ্ন উত্তরের মাঝামাঝি সময়ে। চিংড়ির ক্ষেত্রে 3টা ধাপ অতিক্রম করতে হয়, একটা আহরণ, প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ, এই 3টা। কিন্তু এই চিংড়ি চাষের ক্ষেত্রে আহরণের যে সমস্যা, কি পদ্ধতি আহরণ করলে কি নিয়ন্ত্রণ থাকে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখন আসলে মান নিয়ন্ত্রণের কথা বলি তখন আসলে এই
আহরণের আগে আসলে যেটা আমরা প্রোডাকশন যে এলাকা করি, যে প্রোডাকশন থেকে শুরু করে উৎপাদন থেকে শুরু করে ভোক্তার মুখে পৌঁছানো পর্যন্ত এই প্রতিটা ধাপেই কিন্তু আমাদের এই যেটাকে আমরা বলি হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, এগুলো যদি আমি মেনটেন করে চলি তাহলে এই মাছের কোয়ালিটি বা গুণগত মানটুকু ভালো থাকে। আমরা যেখান থেকে প্রোডাকশন হবে সেখান থেকে শুরু করে ভোক্তার মুখে পৌঁছানো পর্যন্ত প্রতিটা ধাপে আমাদের কুল চেইনটা মেনটেন করতে হ্যাঁ হবে। এটা যদি মেনটেন করি তার মাছের কোয়ালিটি গুণগত মান ভালো থাকে, সেটা আমরা যেটা বলি বাইরে এক্সপোর্টযোগ্য যা সেই মাছগুলো থাকে। কিন্তু আপনারা জানেন আসলে আমাদের চিংড়ি রপ্তানি ক্ষেত্রে অতীত ইতিহাসে আমরা আসলে দেখা গেছে যখন আমরা বাইরে যে চিংড়িগুলো রপ্তানি করা হয় সেক্ষেত্রে দেখায় বিভিন্ন ধরনের চিংড়িতে তার কাটা দেওয়া হয় হ্যাঁ বা বিভিন্ন ধরনের সাবু শামুক বা কিংবা বিভিন্ন 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 পণ্য ধরনের ঢোকানো থাকে। মেটাল তার কাটা হ্যাঁ মেটাল অথবা পাথরের কুচি ঢোকানো হয়, সাবুদানা ঢোকানো হয়, অথবা ইদানিং যে জিনিসগুলো করা হচ্ছে আপনি দেখেন যে জেলিটা পুশ করা হচ্ছে। হ্যাঁ কিন্তু এটা দেওয়ার ফলে ওভারঅল যেটা হয় আমাদের আসলে চিংড়ির গুণগত মানটা যেমন নষ্ট হয়ে যায়, বাহিরে আমাদের ইমেজটুকু নষ্ট হয়ে যায়। আমাদের রপ্তানি ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের একটু সচেতন হইতে হবে, যারা আসলে চিংড়ি চাষি ভাই ও বোনেরা এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা আসলে অ্যাওয়ার করে দিতে পারি। আমরা আসলে কক্সবাজার আসলে আমাদের যদিও এইটা পাওয়া যায় না, তারপর মাঝে সাঝে আমাদের কাছে অনেক সময় রিপোর্ট আসে এই ধরনের চিংড়িতে জেলি পাইছি, ঠিক আছে। হ্যাঁ কিন্তু আমরা এই বিষয়ে কিন্তু অ্যালার্ট। আমরা যদি আসলে যারা মাছ বিক্রেতা আছেন চিংড়ি মাছ বিক্রির সাথে জড়িত তাদেরকে আমরা বলবো এই কাজ যদি কোনো অসাধু ব্যবসায়ীরা করে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মোবাইল কোড করে জরিমানা ব্যবস্থা কিন্তু আছে, কিন্তু এই কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্টের আওতায় আমরা এই জিনিসগুলো কিন্তু আছে। সো আমরা আপনাদেরকে অ্যালার্ট করে দিই এই বিষয়গুলো একটু সচেতন থাকার ক্ষেত্রে। আর চিংড়ির ক্ষেত্রে আমরা যেটা বলি বাইরে যেহেতু এটা এক্সপোর্টেবল রপ্তানি হ্যাঁ যোগ্য রপ্তানি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা যে দেশগুলোতে যাই সেই দেশের একটা নির্দিষ্ট স্পেসিফিক কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলো ফুলফিল করে তাদেরকে আমরা এই চিংড়িগুলো সেই দেশে কিন্তু রপ্তানি করতে। আপনারা জানেন কিছুদিন আগে হয়তো 3-4 মাস আগে আমাদের কিন্তু ইউরোপীয় ইউনিয়ন থেকে এদের কিছু লোকজন আসছিল তাদের দেশ থেকে, যে আমরা আসলে কোন হ্যাঁ জায়গা থেকে এই চিংড়িগুলো প্রোডাকশন হয় তারা আসলে ভিজিট করার জন্য আসে। ভিজিট করে আসার তাদের যদি জাস্ট আমরা সন্তুষ্টি অর্জন করতে পারি আসলে আমরা এই খামারে এই জায়গাগুলোতে তৈরি করা হয়, তাদেরকে আসলে সবগুলো দেখানো হয় কোথায় চিংড়ি প্রোডাকশন করে, এই খামারগুলো তারা সাইটগুলো ভিজিট করে তারা যদি সন্তুষ্টি হয় তাহলে যেটা আমরা ইউরোপীয় ইউনিয়নে আমরা মাছগুলো রপ্তানি করতে। আদারওয়াইজ তাদের কন্ডিশন আমরা ফুলফিল করতে না পারলে সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। তো এটা আসলে বলতে গেলে আমাদের যে খামারগুলো আছে খামারগুলোর ক্ষেত্রে কিছু কিছু কন্ডিশনগুলো আমরা মেনে করি, যেমন যে আমার খামারগুলো থাকবে চার সাইডে একটা পেরিফেরি থাকবে, যে ফেন্সিং থাকবে, হ্যাঁ যাতে গরু ছাগল ভেড়া যাতে এই খামারের ভিতরে কোনো ধরনের প্রবেশ করতে না পারে। তারপরে আপনার যে খামারগুলো ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে তারপরে যেখান থেকে প্রবেশ করবো সেই প্রবেশে ফুটবাথ থাকবে, তার গাড়ি টাড়ি যদি থাকে টায়ার বাথ থাকবে, এই সবগুলো হাইজেনিক কন্ডিশন মেনটেন করে যদি আমরা চিংড়িগুলো প্রোডাকশন করি তাহলে কিন্তু চিংড়ি আসলে বিদেশে এক্সপোর্ট করা যাবে। আদারওয়াইজ এটা কিন্তু আসলে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। তারপরে একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের যারা মাঠ পর্যায়ে চাষ করে থাকে, যে চিংড়ি চাষি যারা যারা চিংড়ি চাষ করে থাকে, কিন্তু চাষি যারা আছে তারা কিন্তু মান নিয়ন্ত্রণের বিষয়টা যে রপ্তানি যোগ্য এটা রপ্তানি করতে হবে, এখানে কি কি মান নিয়ন্ত্রণ করতে হবে সেটা কিন্তু তাদের অজানা। তো এক্ষেত্রে তাদেরকে আমাদের আরও একটু সচেতনতা বৃদ্ধি করার জন্য, মান নিয়ন্ত্রণ আরও একটু সঠিক হওয়ার জন্য তাদেরকে কি প্রশিক্ষণের আওতায় আনা যায় কি? না, অবশ্যই এটা তো আমরা বিভিন্ন সময় আসলে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। তাছাড়া আমাদের বিভিন্ন ঘেরগুলো যেগুলো খামারগুলো সেই খামারগুলো আমরা রেজিস্ট্রেশনের আওতাভুক্ত, এবং তাদেরকে যারা আসলে যারা চিংড়ি এক্সপোর্টের সাথে জড়িত বা যারা বাইরে রপ্তানি করবে এবং আমরা যেটা বলি আমার দেশের মাটিতে যারা মানুষদের জন্য তৈরি করবে তাদের জন্য আমরা একটা খামার রেজিস্ট্রেশনের আওতাভুক্ত হইতে হবে, এবং তাদেরকে আমাদের একটা প্রজেক্ট ট্রেসএবিলিটি, আসলে এই খামারগুলো মাছগুলো আসতেছে কোন কোন খামারে মাছগুলো আমরা নিয়ে এই ট্রেস করতে পারি, যেন আমরা পরবর্তী যদি কোনো কারণে যদি এখানে ধরেন হেভি মেটালের কথা বলি বা আপনার চিংড়িতে কোনো ধরনের ব্যাকটেরিয়াল লোডের কথা বলি বা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা গ্রোথ হরমোন আসলে যেগুলো আপনার বিদেশে রপ্তানি করতে গেলে তারা টেস্ট করে থাকে, এই জিনিসগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো আসলে কোন খামার থেকে এবং এই খামার থেকে
যাওয়ার পিছনে কারণটা কী আসলে, কেন এই ইয়াগুলো হয়েছে, এই জিনিসগুলো আমাদের একটু অ্যালার্ট থাকতে হয়। আর এই যাওয়ার পিছনে যে কারণগুলো আসলে দেখা যায় বিভিন্ন ধরনের এই খামারগুলো থাকে, বিভিন্ন ধরনের যেমন এই যে হাঁস মুরগি গরু ছাগল যেটা আমরা বলি এটা পালে, এবং এই গোবর টবর যদি পুকুরে ইউজ করে সেক্ষেত্রে যাইতে পারে, অথবা যে কাঁচা পায়খানা যেটা আমরা বলি সেই কাঁচা পায়খানা যদি থাকে তার ক্ষেত্রে স্যালমোনেলা সিজোলা ইকোলে ব্যাকটেরিয়াগুলো কিন্তু আপনার এই পুকুর বা যে ঘেরগুলোর ঘেরে যে মাছ চিংড়ি ক্ষেত্রে এইখানে কন্টামিনেট হইতে পারে কিন্তু এগুলোর মাধ্যমে। কাঁচা পায়খানা বলতে কি সেটা কি প্রাণীতে যে বিভিন্ন গরু ছাগল হাঁস মুরগি গরু ছাগল হাঁস মুরগি আসলে আমাদের যখন মাছের খামার থাকবে সেখানে টোটালি প্রহিবিটেড, খামারের ভিতরে আপনার গরু ছাগল হাঁস মুরগি কোনো ধরনের খামার থাকা যাবে না, এবং তাদের ইন্টারেস্ট টোটালি নিষিদ্ধ আর কি, যে খামারগুলোতে এই থাকবে এটা। বা ইউ মিশন এরা যদি আসে, যদি দেখতে পায় আপনার এই খামারগুলোতে গরু ছাগল হাঁস মুরগি বা আশেপাশে হাঁস মুরগি গরু ছাগল ভেড়া ঘুরে বেড়াইতে, তারা কিন্তু তার এই মাছগুলো কিন্তু আপনারা জানেন সেই ক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রিক্টলি এই জিনিসগুলো মেনটেন করতে হয় কিন্তু বাইরে এক্সপোর্টের ক্ষেত্রে এই জিনিসগুলো। তো আমরা আসলে যারা এর সাথে জড়িত, যারা মনে করেন আমরা বাইরে এক্সপোর্ট করতে চাই, তাদের এই কোয়ালিটিগুলো অবশ্যই এনশিওর করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো না। বিশেষ করে আমরা এই যে গোবর, অনেকে গোবর পুকুরে ব্যবহার করে, কিন্তু আপনারা জানেন গোবর যেটা আমরা ব্যবহার করি, গোবরে কিন্তু স্যালমোনেলা সিজোলা এবং ইকোলাই ব্যাকটেরিয়া থাকে, যেটা আমাশয় টাইফয়েড রোগের সৃষ্টিকারী। বিদেশে যখন আমরা মাছগুলো এক্সপোর্ট করার পর তারা কিন্তু এই লট থেকে যে কোনো এক জায়গা থেকে স্যাম্পল কালেকশন করবে, স্যাম্পল কালেকশন করে এগুলো টেস্ট করবে, কোনো ডাই আছে কিনা, দ্যাটস মিন কোনো রং আছে কিনা, কালার ইউজ করা হয়েছে কিনা, তারপরে আপনাদের হেভি মেটাল, কোনো ধরনের হেভি মেটাল আছে কিনা যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরে স্যালমোনেলা সিজেলা ইকোলাই ব্যাকটেরিয়া আছে কিনা, এই ব্যাকটেরিয়া লোডগুলো যদি পায় তাহলে তারা কিন্তু এই মাছগুলো নিবে না কিন্তু। আর এই জিনিসগুলো বিশেষ করে এই জিনিসগুলো আসলে আমরা দেখি যে এই যে খামার হাঁস মুরগি খামার বা মুরগির বীজটা বা যে আমরা গোবর টবর এগুলো ইউজ করার ফলে এখান থেকে কিন্তু এই ব্যাকটেরিয়া লোডগুলো কন্টামিনেট হয়ে যাবে। এখানে আপনার কথা যারা রপ্তানির যোগ্য, যারা এই যে চিংড়ি চাষি যারা আছেন, তো এখানে ঘেরের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যা একেবারে গ্রামীণ পর্যায়ে লোকাল পর্যায় থেকে আপনার এই যে চিংড়ি আহরিত হয়ে এগুলো এখানে বাজারজাত করা হয়, যেগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে যেগুলো বাজারজাত করে, এক্ষেত্রে কিন্তু ওরা কিন্তু সেটা রপ্তানি যোগ্য হচ্ছে নাকি কী জন্য সেটা কিন্তু ওনারা চাষের ক্ষেত্রে ওনারা কিন্তু জানে না। এক্ষেত্রে আহরণের যে বিষয়টা আছে, রপ্তানিযোগ্য মাছের আহরণ পদ্ধতিটা কেমন হওয়া উচিত? না, আহরণের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে আমরা চিংড়ি যে আসলে আপনি যখন আহরণ করবেন, আমরা যে আহরণের পর এটাকে আমরা যে বরফজাত করতে হবে, এটাকে আমরা কোল্ড চেইন আমরা বললাম যে আসলে প্রথম থেকে আপনার যখন আপনার মাছ হারভেস্ট করে হারভেস্টের পর থেকে তাদেরকে বরফজাত করে সেইভাবে ভালো ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ করতে হবে, ওয়াশ করার পর তাকে সাথে সাথে বরফজাত করতে হবে, বরফজাত করে তারপরে সেটাকে আপনার ডিপোতে নিয়ে যান, সেখানের মাধ্যমে আপনার ফ্যাক্টরিগুলোতে চলে যায়, প্রসেসিং ফ্যাক্টরিগুলোতে চলে যায়। বাট সেই আপনার যেখানে যে পাত্রে মাছগুলো রাখবেন ভালো পানিতে ওয়াশ করে তারপর আইসিং করে তারপরে সেটাকে আপনার সেই জায়গায় নিয়ে যেতে হবে, আপনার প্রসেসিং সেন্টারগুলোতে নিয়ে যেতে হবে আপনার। আর এক্ষেত্রে যারা আসলে এই হ্যান্ডেলিংয়ের সাথে জড়িত বা যার মাধ্যমে হয় তাদেরকে পার্সোনাল হাইজিনের কথা যেটা বলি, তাদেরকে যেন সেই অবস্থায় থাকতে হবে। যারা মনে করেন যে এখানে নিয়ে যাওয়ার পর যেখানে প্রসেসিং সেন্টারগুলো থাকবে এর সাথে রিলেটেড যারা কাজ করবে, পার্সোনাল হাইজিনের কথা বলি, তাদেরকে এই জিনিসগুলো মেনটেন করতে হয়, কিন্তু পার্সোনাল হাইজিন তাদেরকে মেনটেন করে চলতে হয়। এখানে পার্সোনাল হাইজিন করতে গেলে সেক্ষেত্রে আমি বাস্তবতার আলোকে যেটা দেখি, কক্সবাজার যারা চাষি ভাই বোনেরা আছেন, আপনাদেরকে কিন্তু অনেক সচেতনতার সাথে এই চিংড়িগুলো আহরণ করতে হবে। কারণ এখানে আপনাকে এই চিংড়িগুলো শুধু আমরা শুধু নিজেদের ব্যবহারের জন্যই কিন্তু আমরা চিংড়ি চাষ করা হচ্ছে না, এটা প্রক্রিয়াজাত করে সেটা যে বাইরের দেশে রপ্তানি করবে সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এই জন্য আপনার ভালো দাম পেতে গেলে এবং বাইরের দেশের এটা অনেক চাহিদা যদি আমরা সৃষ্টি করতে যাই, সেক্ষেত্রে আপনাদেরকে এই পদ্ধতি স্যার যে আলোচনা এতক্ষণ ধরে বললেন সেই পদ্ধতিগুলো আলোচনা করতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে প্রথম সচেতনতা কিন্তু কৃষকদের মধ্যে হতে হবে। কৃষক যদি সচেতন না হন, রপ্তানিযোগ্য মাছ কিভাবে আমরা বিশুদ্ধভাবে নিরাপদ কিভাবে আমরা উৎপাদন করতে পারি সেদিকে আপনাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এখানে আমরা চাষি পর্যায়ে পচন রোধের জন্য কি উপায় আমরা নিতে পারি? পচন আসলে আমরা যেটা বললাম কোল্ড চেইনটার আমরা যদি মেনটেন করা হয় আসলে তার পচনটা নির্ভর করে আপনি মাছটা যখন ধরার পরে আসলে মাছেরটা আপনার বাহিরের যেহেতু
এটা পানিতে থাকে, বাহিরে বিভিন্ন ধরনের যেহেতু ওয়াটারের সংস্পর্শে থাকে, এই ধরনের ব্যাকটেরিয়া লোডগুলো থাকে, এই জন্য আমরা বললাম তখন ধরার পর এটাকে ভালো প্রথমে যেটা করে ফ্রেশ ওয়াটার দিয়ে ওয়াশ করে দিলে এটা যে ব্যাকটেরিয়া যে লোডগুলো থাকে সেটা কমে যাবে। ফ্রেশ ওয়াটার দিয়ে প্রথমে ভালো করে ওয়াশ করতে হবে, যাতে কোনো কাদা টাদা ময়লা আবর্জনাগুলো না থাকে, ভালো করে ওয়াশ করার পর তারপরে আপনাকে বিভিন্ন ওয়াজে গ্রেডিং করতে হয়, গ্রেডিং করার পর তারপর এটা আইসিং করতে হয়, বরফজাত করে তারপর সাথে সাথে আপনার ফ্যাক্টরিগুলোতে নিয়ে যাওয়া হয়, ফ্যাক্টরি বা যেখানে তারা ডিপোতে দেয়, দেওয়ার মাধ্যমে তার ফ্যাক্টরিগুলোতে যায়। এবং প্রতিটা ধাপে আমরা যেটা বলি এটা পার্সোনাল হাইজিন উইথ কুল চেইনটা যেন মেনটেন করা হয়। এই কুল চেইনটা যদি মেনটেন করা হয় তাহলে মাছের কোয়ালিটি গুণগত মান ভালো থাকে। আর আপনারা জানেন আসলে এই যে আইসিং যদি বা আইসিং বা বরফজাত যদি এটা করা হয় তাহলে আপনার যেহেতু টেম্পারেচার যেগুলো কমে যায়, ফলে ব্যাকটেরিয়া যেগুলো থাকে ব্যাকটেরিয়া যে আপনার গ্রোথটাও কম হয়, ফলে মাছের কোয়ালিটিগুলো ভালো থাকে। কিন্তু ওভারঅল আসলে দেখা গেছে আমাদের যে কোনো মাছের ক্ষেত্রে বাংলাদেশে আমাদের মাছের ক্ষেত্রে প্রায় 30% মাছের গুণগত পরিমাণগত লস হয় আমাদের এই যে মাছের ক্ষেত্রে আমরা পর্যাপ্ত নলেজ না থাকার জন্য আসলে এই কুল চেইন বা যে আসলে কীভাবে হারভেস্টিংয়ের পর আসলে কী ধরনের প্রসেসিং ব্যবস্থাগুলো নিতে হবে, এই সিস্টেমগুলো আমাদের না জানার কারণে প্রায় 30% কিন্তু মাছের গুণগত বা পরিমাণগত লস হয়। এটা কিন্তু আমরা রিকভার করতে পারবো যদি আমরা এই কুল চেইনটা যদি মেনটেন করি। প্রতিটা ধাপে আমাদের অবশ্যই কুল চেইনটা মেনটেন করতে হবে। কিন্তু আমরা এতক্ষণ চিংড়ি চাষ নিয়ে আলোচনা করলাম, চিংড়ির মান নিয়ন্ত্রণ এবং বিপণন পদ্ধতি নিয়ে। এখানে আরও কক্সবাজার জায়গার জন্য এখানে ইলিশ আছে, ড্রাই ফিশ আছে, তারপরে কাঁকড়া আছে এবং আরও যেমন ফটকা আছে। এসব কিভাবে আমরা মান নিয়ন্ত্রণ করতে পারি এবং বিপণনের ক্ষেত্রে কি কি পরামর্শ থাকবে? ধন্যবাদ আপনাকে। আসলে কক্সবাজার একটা সবচেয়ে বড় একটা সম্ভাবনাময় সেক্টর হলো যে আমরা যেটাকে বলি ড্রাই ফিশ বা শুটকি একটা বাইরে এক্সপোর্টেবল একটা আইটেম। এটা বাইরে এক্সপোর্ট করার জন্য একটা ভালো এবং কিছু পরিমাণ এক্সপোর্ট হয় আমাদের দেশ থেকে। বাট আমরা যে আসলে ড্রাই ফিশ যখন তৈরি করার ক্ষেত্রে আসলে সেই সিস্টেমগুলো ফলো না করার ক্ষেত্রে আমাদের এই কোয়ালিটিটা ভালো থাকে না। আমাদের ড্রাই ফিশ যেটা আমরা এক্সপোর্ট করার আগে যে মাছটা ভালো শুটকি তৈরি করতে গেলে আমাদের ভালো ফ্রেশ মাছ হইতে হয়। মাছ যদি ফ্রেশ হয় তাহলে সেক্ষেত্রে কি শুটকিটা মানটা ভালো থাকে। কিন্তু আমরা আসলে যেটা করা হয় যে আমাদের সচরাচর যে সিস্টেমগুলো ফলো করা হয়, যে মাছগুলো আসলে খাওয়ার অনুপযোগী হয়ে যায় সেটাকে আসলে শুটকি তৈরি করা হয়। প্রথমে মাছগুলো নিয়ে আসার পর যেগুলো ভালো থাকে আমরা র মাছগুলো খাই, কিন্তু বাট যেটা কোয়ালিটিগুলো আপনার মনে করেন খুব ভালো থাকে না সেগুলোকে শুটকির কাজে ইউজ করা হয়। কিন্তু এটা করলে ওভারঅল যেটা আমরা বলি যে মাছের শুটকির গুণগত মান ভালো থাকে না। বাট শুটকি তৈরি করতে আমরা যে ফ্রেশ মাছ নিয়ে আসার পর ভালো যেটা আমরা আসলে পানযোগ্য পানি যেটাকে বলি সুপ্রিয় পানি, সে পানি দিয়ে ওয়াশ করতে হয়। ওয়াশ করার পর এটাকে আসলে গ্রেডিং করতে হয়। গ্রেডিং করার পর আপনার নাড়ি ভুঁড়ি যেটা ভিসেরাগুলো আলাদা করে তারপর ডিহেডিং করে ভালো করে আবার ওয়াশ করে এরপর প্রতিটা ধাপে আবার ওয়াশ করার পর এই মাছগুলো যদি সল্টিং করে যে বিভিন্ন সাইজের মাছগুলো থাকে সেই মাছগুলো আলাদা করে যদি আমরা ড্রাই করতে পারি, এবং ড্রাই করার ক্ষেত্রে আমরা যেটা বলে সোলার ড্রায়ার ইউজ করতে পারি, অথবা কিছু না হলে আমরা ফেন্সিং নেট ব্যবহার করতে পারি যেন কি মাছি যেন না বসে। এটা করে এইভাবে যদি আমরা ন্যাচারাল যদি ড্রাই করতে পারি তাহলে এটা আসলে কোয়ালিটি গুণগত মানটা ভালো থাকে। কিন্তু ইদানিং আসলে দেখা যায় কিছু অসাধু আসলে ড্রাই ফিশ প্রডিউসার যারা আছে তারা কিন্তু অনেক সময় যে মাছে পোকা আসে, কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড বা পেস্টিসাইডগুলো ব্যবহার করে, অতিরিক্ত লবণ ব্যবহার করে। এটা কিন্তু আসলে একদিকে যেরকম মাছের কোয়ালিটিগুলো নষ্ট হয়ে যায়, আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে যায়, অন্যদিকে আমাদের রেপুটেশন বা আমাদের সুনামটাও ক্ষুণ্ণ হয় যে বাহিরে এক্সপোর্টের জন্য সেটা আসলে উপযোগী থাকে না। এই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হয়। কিন্তু আসলে বাইরে যখন এক্সপোর্ট করতে যাব তারা মাছগুলো যেটা নেবে তারা কিন্তু সবগুলো টেস্ট করে নেবে, সব কিছু টেস্ট করে ময়েশ্চার কত পরিমাণ আছে, আসলে লবণ পরিমাণ কত আছে, বা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড আছে কিনা, বা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো হেভি মেটাল আছে কিনা, এই জিনিসগুলো সবগুলো টেস্ট করার পরবর্তীতে কিন্তু তারাগুলো মাছ এক্সপোর্ট করে। কিন্তু এই জন্য আমাদের এই বিষয়গুলো অ্যালার্ট থাকতে হবে যাতে এই ধরনের কোনো আমরা কেমিক্যাল বা কোনো পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যেন ব্যবহার না করি যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখান থেকে আমাদেরকে অবশ্যই অ্যাওয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে এই বিষয়গুলো। এক্ষেত্রে যারা এই অসাধু ব্যবসায়ী যারা আছে মাছ শুটকি ড্রাই ফিশের ক্ষেত্রে এই যে কীটনাশক ইউজ করা হচ্ছে, আপনার লবণ অতিরিক্ত ব্যবহার করা হচ্ছে, ইথিলিন ইউজ করা হচ্ছে অনেক সময়,
তো এখানে এগুলো মান নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য কোনো এই মাঠ পর্যায়ে কোনো এই তদারকি আছে হ্যাঁ, কিনা অবশ্যই। আপনাদের? আসলে আপনি যেটা বোঝা আসলে সুন্দর একটা কথা বলছেন। এটা আসলে মৎস্য অধিদপ্তর আমরা কিন্তু কোয়ালিটি কন্ট্রোল অ্যাক্টের আওতায় যেটা পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ যে আইন ২০২০ সালে এটা হয়েছে, এর আওতায় কিন্তু আমরা কিন্তু আসলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গা থেকে যারা ড্রাই ফিশ প্রডিউস করে বা বিদেশে এক্সপোর্টেবল ড্রাই ফিশ যারা তাদের এইখান থেকে আমরা কিন্তু স্যাম্পল কালেকশন করি। স্যাম্পলগুলো কালেকশন করে ল্যাবে টেস্ট করা হয়। এখানে ল্যাবে টেস্ট করে এখানে কোনো পেস্টিসাইড বা ইনসেকটিসাইড আছে কি না এই জিনিসগুলো আমরা কিন্তু প্রতি বছর গত বছর আমরা প্রায় 18টা স্যাম্পল কালেকশন করা হয়েছিল। কালেকশন করার পর আমরা আসলে দেখছি আমরা যদি আমরা টেস্ট করার পর আমরা কক্সবাজার আসলে সদর উপজেলায় আমরা কিন্তু নাজিরার টেকে যে স্যাম্পলগুলো কালেকশন করি এখানে কোনো কোনো কিন্তু পেস্টিসাইড বা ইনসেকটিসাইড পাওয়া যায়নি। কিন্তু বাট কুতুবদিয়া বা আপনার মহেশখালী অন্য অন্য এলাকা কিছু কিছু জায়গাগুলোতে পাওয়া গিয়েছে কিন্তু। আর এই অ্যাক্টের আওতায় কিন্তু আসলে স্ট্রিক্টলি আপনার জরিমানা প্রায় 7 লাখ টাকা জরিমানা এবং 7 বছরের জেলের বিধান রয়েছে কিন্তু। সো আমাদের আসলে এই বিষয়গুলোকে আরেকটু আমাদের যারা ড্রাই ফিশ প্রডিউসের সাথে জড়িত তাদেরকে আসলে সচেতন করা দরকার আর কি। এখানে এই যে আমরা সামুদ্রিক শুটকির কথা বলেছি এতক্ষণ, শুটকির বিষয়, ইলিশ প্রক্রিয়াজাতকরণ ক্ষেত্রে এবং ইলিশের মান নিয়ন্ত্রণ করার জন্য বিপণন ব্যবস্থা কি কি কৃষকদের যে যারা ভোক্তা যারা ব্যবসায়ী আছে তাদের কি কি মান নিয়ন্ত্রণ করা উচিত এবং কোন পদ্ধতিতে মান নিয়ন্ত্রণ করলে সেক্ষেত্রে বিদেশের চাহিদাটা এবং মান নিয়ন্ত্রণ সঠিক থাকবে ইলিশের ক্ষেত্রে? ধন্যবাদ। আসলে ইলিশের ক্ষেত্রে যেটা আমরা বলি ইলিশ আসলে আমাদের বাহিরে বিশেষ করে এইটা আমাদের উপমহাদেশে বিশেষ করে ইন্ডিয়াতে এটা বেশি ইয়া করা হয়, চাহিদা বেশি প্রচুর চাহিদা আছে। চাহিদা এবং ইন্ডিয়াতে এই মাছগুলো আর বিদেশিরা আসলে আপনারা জানেন বিদেশিরা যেগুলো কাঁটাযুক্ত মাছ তারা কিন্তু আসলে খায় না, এইটা কাঁটাযুক্ত মাছ খায় না। আমাদের যারা মানে এই উপমহাদেশের লোকজন তারাই কিন্তু এই জিনিসগুলো পছন্দ করে। আর ইলিশের ক্ষেত্রে যেটা আমরা বলবো ইলিশ যদি আমরা এটা যদি সংরক্ষণ করতে চাই বেশি সময় এটা কিন্তু আপনার ড্রাই করা যায় না। এই মাছ আসলে ফ্যাটের পরিমাণ বেশি থাকার জন্য এটা কিন্তু ড্রাই করা যায় না। এটাকে আপনাকে যদি অনেক সময় ধরে সংরক্ষণ করে রাখতে চান তাহলে এটাকে অবশ্যই যেটা আমরা বলি সল্টিং, এটা আসলে লবণায়ন বা সল্টিং, লবণ দিয়ে এই মাছটাকে সংরক্ষণ করতে হয়। কেননা এই মাছে ফ্যাটের পরিমাণ দ্যাটস মিন চর্বির পরিমাণ বেশি থাকার জন্য এটাকে আমরা যদি আপনার শুটকি যদি তৈরি করি তাহলে এদের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা বেশি সময় ধরে সংরক্ষণ করা যায়। এই জন্য আপনার যে ইলিশ মাছের সংরক্ষণের জন্য অবশ্যই আমরা কি বরফ দিয়ে প্রথমে মাছ ধরার পরে যেটা কোয়ালিটিটা ভালো রাখার ক্ষেত্রে আমরা যেটাকে বলবো প্রথমে যারা মাছ ধরে তাদেরকে আমরা এই ক্ষেত্রে যে ইলিশ ধরার ক্ষেত্রে ধরার পরে যারা ইলিশ জাল বা ইলিশ বোর্ড ইউজ করে যারা ধরার ক্ষেত্রে তাদেরকে আমরা তারা পর্যাপ্ত পরিমাণে বরফ নিয়ে যায়, বাট যত পরিমাণে বরফ থাকে সেই অনুপাতে যেন এটা সংরক্ষণ করা হয়। যেমন আমরা যদি শীতকালে বলি তার 1:1 যত পরিমাণ মাছ থাকে তত পরিমাণ বরফ এবং দিতে হবে। হ্যাঁ এবং যদি আমরা গ্রীষ্মকালের কথা বলি গ্রীষ্মকালে যে বরফের পরিমাণ হতে 1:2 এক ভাগ মাছ থাকবে এবং প্রায় দ্বিগুণ বরফ থাকবে। এটা দিয়ে আমরা আইসিং যেটা করা হয় কিন্তু। বাট যারা বোর্ডে মাছগুলি সংরক্ষণ করা হয় বোর্ডে যদি তারা যে কন্টেইনার যদি ব্যবহার করতো বিশেষ করে ক্যারেটের মধ্যে যদি ব্যবহার করতো তাহলে নিচের মাছগুলোর উপর প্রেশার পড়ে না, কিন্তু তার একটা মাছের উপর একটা মাছ স্তূপ করার ফলে নিচের মাছগুলো প্রেশার পড়ে, মাছগুলো চ্যাপ্টা হয়ে যায় কিন্তু কোয়ালিটি অনেকটু নষ্ট হয়ে যায়। তো বাইরে কিন্তু এই জিনিসগুলো তারা কিন্তু মেনটেন করে, বিভিন্ন ধরনের ক্যারেট ইউজ করে। ক্যারেট ইউজ করলে একটা মাছের ক্যারেটের ভিতরে মাছ ভরে তারপরে একটা ক্যারেটের উপর ক্যারেট রাখার ফলে পরে মাছের যে কোয়ালিটিগুলো ভালো থাকে কিন্তু। এই জিনিসগুলো আমার মানে ইন্ট্রোডিউস করা দরকার আমাদের দেশের অ্যাসপেক্টে এই জিনিসগুলো। হ্যাঁ, যারা সামুদ্রিক মাছ আহরণ করে থাকেন কক্সবাজার জেলায় বিভিন্ন উপজেলায় দেখা যায় যে মাছের উপর সম্পূর্ণ নির্ভর করে তাদের জেলে সম্প্রদায় যারা আছেন। আপনাদের কিন্তু মাথায় থাকে না যে এই মাছগুলো বাইরের দেশেও কিন্তু রপ্তানি হবে এবং এই মাছের টাটকা রাখার জন্য সঠিক মানে রাখার জন্য আপনারা কিন্তু অধিক যখন মাছ পান সাগরে এই একটার পর একটা মাছ স্তূপ করে রাখেন, যে ওইখানে বরফ দিয়ে স্তূপ করে রাখেন। এক্ষেত্রে যে নিচের যে মাছগুলো আছে উপরের মাছের ভারের কারণে এগুলো কিন্তু চ্যাপ্টা হয়ে যায় এবং মান অনেকটা নষ্ট হয়। এক্ষেত্রে আলোচক স্যার যেটা বলছিলেন আপনাদের যে আপনারা ক্যারেট ব্যবহার করতেন, প্লাস্টিকের যে ক্যারেট আছে
বক্স আছে, এই ক্যারেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে মাছ একটা ক্যারেটে বা আপনি ইলিশ মাছ স্তূপ একটার পর একটা সুন্দর করে সাজাই দিবেন, এরপর বরফ দিবেন, এরপর এটা যদি ফিল আপ হয়ে যায় সেক্ষেত্রে এটার উপর আরেকটা ক্যারেট দিবেন, এভাবে ক্যারেটের পর ক্যারেট এভাবে স্তূপ আকারে যখন রাখবেন সেক্ষেত্রে মাছের মান ভালো থাকবে। এটা আপনাদের প্রতি পরামর্শ, যারা শুনতেছেন, এই যে সামুদ্রিক মাছ যারা আহরণ করেন, যারা শুনতেছেন এবং যারা এই মাছ আহরণের সাথে যারা জড়িত আছে তাদেরকে এই পরামর্শটা আপনারা দিতে পারেন। আমরা আরও যেসব রপ্তানিযোগ্য জিনিস পাই এখানে কক্সবাজারে, যেমন কাঁকড়া, এক্ষেত্রে কাঁকড়ার মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি ব্যবস্থা নিতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে কাঁকড়া যেটা আমাদের এখান থেকে যেটা রপ্তানি হয় বাহিরে, কিন্তু এটাকে আসলে সফট সেল ক্র্যাব, যেটা সফট সেল ক্র্যাবটা আমরা এটা বলে থাকি। কিন্তু এটা আসলে কাঁকড়া যখন বাহিরে এক্সপোর্ট করতে যাব, বাহিরে আসলে বিদেশে এক্সপোর্ট করতে গেলে কোয়ালিটির আগে প্রথমে আমাদের দরকার নেচার। নেচারটাকে ডিস্ট্রয় করে আপনি যখন করবেন, তার বাইরে কিন্তু তারা কিন্তু নিতে চায় না। তারা যদি মনে করে আপনি নেচার থেকে ধরে নিয়ে আসছে নেচার থেকে, তাহলে তখন আসলে নিতে চায় না। এদিন আমাদের আসলে হ্যাচারিগুলোর মাধ্যমে পোনা প্রোডাকশনের দিক দিয়ে একটু জোর দিতে হবে। তার মানে এই যে সাগর থেকে সমুদ্র থেকে যে ন্যাচারালি যেগুলো আপনারা কাঁকড়া সংগ্রহ করবেন এগুলো কিন্তু রপ্তানিযোগ্য না, এগুলো বাইরের দেশে সহজে এগুলো গ্রহণ করে না। এই জন্য যারা নিজেরা নিজেদের ঘেরে অথবা নিজেদের ঘেরের ভিতরে যারা চাষ করেন এবং নিজেদের প্রজেক্টে যারা কাঁকড়া প্রজেক্টে যারা চাষ করেন, এগুলো কিন্তু রপ্তানিযোগ্য, কারণ এখানে অনেক মান নিয়ন্ত্রণের বিষয় আছে। এক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ থাকতে পারে? ধন্যবাদ। এটাকে আসলে আমাদের যদিও আসলে একসময় আমাদের প্রচুর কিন্তু কাঁকড়ার এখানে ঘেরগুলো ছিল, বিশেষ করে সফট সেল, প্রতিটা বক্সে একটা করে ক্র্যাব দিত। এটা সফট সেল ক্র্যাবগুলো তারা ইউজ করতো। এই সফট সেলের বক্সের মাধ্যমে তারা তৈরি করে বাইরে এক্সপোর্ট করা হতো। কিন্তু আমাদের আসলে ইনভেস্টের পরিমাণ কমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা আসলে দিন দিন কমে যাচ্ছে। কিন্তু বাট আমাদের বাইরে কিন্তু চাহিদা প্রচুর, বাট সে অনুপাতে আমরা আসলে এত পরিমাণ প্রোডাকশন করতে পারছি না। যদি আমার আসলে এখানে বিনিয়োগকারীদের সংখ্যা কমে যাচ্ছে, কমে যাওয়ার প্রেক্ষিতে আমরা আসলে এখান থেকে অনেকটু কমে আসছি। বাট আমার মনে হয় এখানে যারা বিনিয়োগকারী আছে এখানে ইনভেস্ট করতে পারেন, এটা আমাদের একটা সম্ভাবনাময় একটা সেক্টর। এটা কিন্তু এটা ক্র্যাবের ক্ষেত্রে এটা কমে, যেমন এক সময় কুরুশকুলে সোহলদন্ডিতে এদিকে প্রচুর ঘের ছিল, কাটার ঘের ছিল, এগুলো কমে আসার কারণটা কি? এটা আসলে ইনভেস্টররা যারা ছিল আসলে তারা চলে গেছে। আসলে একসময় আমাদের বিশেষ করে কোভিডের কারণে তারা অনেক লস খেয়েছে, অনেক লস খাওয়ার পরে তারা এই সেক্টরগুলোতে আসলে ইনভেস্ট করার পথে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। এটা একটা বড় একটা ফ্যাক্টর। কোভিড সময় এমনও দেখা গেছে যে কাঁকড়া অনেক উৎপাদন হয়েছে কিন্তু বাইরের দেশে যাওয়ার সুযোগ ছিল না, তাদের কিন্তু ইনভেস্ট হয়ে গেছে, অনেকটা কোটি কোটি টাকা তারা ইনভেস্ট করে ফেলেছে, কিন্তু সেটা বাইরে বিক্রি করতে না পারার কারণে একেবারে ফানির দরে পর্যন্ত বিক্রি হচ্ছিল না। এই জন্য তারা বিমুখ হয়ে অনেকটা পিছিয়ে এসেছে। এখন যারা এই যে কাঁকড়া চাষের সাথে যারা সম্পৃক্ত আছেন এবং যারা আগ্রহী আছেন, যেহেতু আমাদের একটা বিপুল সম্ভাবনার একটা জায়গা আমাদের কক্সবাজার, এক্ষেত্রে আপনারা কাঁকড়া চাষের ক্ষেত্রে আপনারা আগ্রহী হতে পারেন, আগের সেই পরিবেশ আপনারা নিয়ে আসতে পারেন। রপ্তানিযোগ্য মাছের মান নিয়ন্ত্রণ এবং বিপণনের ক্ষেত্রে সর্বশেষ আপনি চাষি ভাইদের কি পরামর্শ দিতে পারেন? চাষি ভাইদের আসলে আমার পরামর্শ হলো যে প্রতিটা ধাপে কোল্ড চেইন যেমন মেনটেন করতে হবে, ঠিক একইভাবে আমাদের বায়োসিকিউরিটিটা মেনটেন করে যদি আমরা কালচার করতে পারি, তাহলে চিংড়ির কোয়ালিটি যেরকম ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারবো। আমার দেশের মানুষের যেমন নিরাপদ মাছ খাওয়াইতে পারবো, ঠিক একইভাবে বিদেশে বাইরে আমরা এই নিরাপদ মাছগুলো এক্সপোর্ট করে অধিক পরিমাণ বৈদেশিক মুদ্রা আমরা নিয়ে আসতে পারি। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সুপ্রিয় শ্রোতা, কৃষক কৃষাণী ভাই বোনেরা এবং আমাদের অনুষ্ঠান যারা শুনতেছেন এবং দেখতেছেন, আপনারা জানেন আপনাদের জন্য আমাদের প্রতি মঙ্গলবার ফোন ইন প্রোগ্রাম পরিচালনা করে থাকি। আগামী মঙ্গলবারও একই সময়ে 9:30 থেকে 10টায় ফোন ইন প্রোগ্রাম পরিচালনা করব। এই সময়ে আপনারা আপনাদের বিভিন্ন সমস্যা যদি থাকে, মাঠ পর্যায়ে সমস্যা থাকলে আমাদেরকে ফোনের মাধ্যমে এবং কমেন্ট করেও আপনারা সেই পরামর্শ আপনার প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করি আলোচক মহোদয়দের মাধ্যমে সঠিক পরামর্শ দেওয়ার জন্যে। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাবো। খোদা হাফেজ।